আজকের টপিক হচ্ছে তোমাদের সম্পদের বহির্নির্গমন বলতে কি বোঝো বা ড্রেন অফ ওয়েলথ বলতে কি বোঝো। এখানে দেখো, আগে আমরা সাধারণভাবে সম্পদের নির্গমন বা নিঃসরণ বলতে কি বুঝি এটা আমরা একটু দেখব। বলছে কোনো এক স্থান থেকে যখন অন্য কোনো স্থানে বিনিময়বিহীনভাবে কি হয়, সম্পদের স্থানান্তর ঘটে। বিনিময়বিহীনভাবে, এটাকে আন্ডারলাইন করে মনে রাখবে। কোনো রকম বিনিময় ছাড়াই কিন্তু সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, এটাকেই সম্পদের বহির্গমন বা নিঃসরণ বলে। কেন? ধরো আমরা কোনো জিনিস রপ্তানি করি বা আমদানি করি, বিনিময় কিছু আমরা অর্থ পেয়ে থাকি, বা আমরা কোনো জিনিস যদি কাউকে কিছু দিয়েও থাকি, কথা বলি, একটা দেশ যখন অন্য দেশকে দিয়েও থাকে তখন অনেক ক্ষেত্রেই কিছু পেয়েও থাকে, সে অন্য জিনিস বা এই জিনিস। সাধারণভাবে এটাকেই বলছে। কিন্তু যদি বিরামহীনভাবে একদিকে সম্পদ যদি ক্রমাগতভাবে চলে যেতে থাকে, সেটাকেই বলা হচ্ছে সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ। এবার আমি দেখব যে ভারতের ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের ফলে কিভাবে এই সম্পদের বহির্গমন হয়েছে। কিভাবে হচ্ছে? এক হচ্ছে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাঠাতে গিয়ে, সেটা বাণিজ্যের মাধ্যমে হতে পারে, উপনৌকনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন পথে উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেন নানাভাবে কি করছে, স্থানান্তর করছে। এবং এর প্রতিদানে এই যে সম্পদ চলে যাচ্ছে, এর প্রতিদানে ভারতের কিন্তু কোনো অর্থনৈতিক উন্নয়ন ঘটছে না। ফলে এই একটা অন্যতম ব্রিটিশ শাসনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সম্পদের বহির্গমন। এবার আমরা দেখব এই যে বহির্গমনটা হয়েছিল সেটা কি কি পদ্ধতিতে হয়েছে। সাধারণত দুটো পদ্ধতিতে হয়েছে। এক হচ্ছে কোম্পানির শাসনে হয়েছিল, এটা আমরা দেখব, একটা কোম্পানির আমলে হয়েছিল। আরেকটা দেখব ব্রিটিশ রাজের আমলে। কোম্পানির আমলে একটা হচ্ছে, আরেকটা হচ্ছে ব্রিটিশ রাজের আমলে। ব্রিটিশ রাজের আমলে। আচ্ছা, দুটোর মধ্যে পার্থক্য কি একটু বলে দেবো তোমাদের। দেখো, আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল সেটা ছিল 1757 থেকে 1858। এই সময় পর্যায়কালে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ছিল, ঠিক। তারপরে 1858 পয়লা নভেম্বর থেকে আমি যদি দেখি 1947, এই সময় পর্বে কিন্তু ব্রিটিশ রাজ মানে ইংল্যান্ডের যে মহারানী, তার হাতে শাসনটা চলে গেছে। তাহলে এই দুটো পর্যায়ে সম্পদের নির্গমনটা কিভাবে হয়েছিল আমরা সেটা দেখি। দুটো পর্যায়ে ভাগ করি। প্রথম পর্যায়ে কি দেখবো আমরা, ইংরেজরা এদেশে বাইরের থেকে অর্থ নিয়ে আসতো, অর্থ নিয়ে এসে সেখানে বিনিয়োগ করত। বিনিয়োগ করার ফলে যে তার লাভ বা মুনাফা হতো, সে তখন সে নিজের দেশে পাঠাত। এত অব্দি ঠিক আছে। কিন্তু এর পরে দেখবো যখন তারা দেওয়ানি লাভ করলো, তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো 1765 খ্রিস্টাব্দে যে দেওয়ানি লাভ করছে, এর ফলে কি হচ্ছে, তাদের কিন্তু বাইরের থেকে অর্থ আসা বন্ধ হয়ে যাচ্ছে। তখন তারা কি করছে, এদেশের অর্থই এখানে বিনিয়োগ করছে, তার থেকে মুনাফা করছে, মুনাফা করে সেই মুনাফাটা নিয়ে চলে যাচ্ছে। বা এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি, এখানকার অর্থগুলো বা সম্পদগুলো ক্রমশ সে কি করছে, নিজের দেশে নিয়ে যাচ্ছে। কিছু উদাহরণ দিই, আসামের চা, বাংলার পাট, পাঞ্জাবের গম, মহারাষ্ট্রের তৈলবীজ, তুলো। এইভাবে বিভিন্ন অঞ্চলে ভারতের যে বিভিন্ন প্রান্তে যে সম্পদগুলো আছে তারা অকাতরে একচিটিয়াভাবে নিয়ে যাচ্ছে। এবং সবক্ষেত্রে কিন্তু একটার ফল হচ্ছে। যদি দিকটা দেখি, সবটাই ছিল ব্রিটেন থেকে কার দিকে, ভারতের দিকে। কিন্তু এটা মাথায় রাখবে, ব্রিটেন থেকে ভারতের দিকে নয়, পুরোটাই চলে যাচ্ছে ভারত থেকে ব্রিটেনের দিকে। এটা হচ্ছে কিন্তু ফলে বৈদেশিক বাণিজ্য যদি দেখি, আমদানি রপ্তানি, এটা কিন্তু একচেটিয়া হচ্ছে পুরোটাই ব্রিটেনের দিকে। এবং ভারতের জাতীয়তাবাদী যারা ঐতিহাসিক, তাদের মতে এটাই একটা সম্পদের নির্গমন। এইটুকু জায়গাটাকেই তারা বলছে একটা সম্পদের নির্গমন। এই গেল কোম্পানির আমলে সম্পদের নির্গমন। এরপরে আমরা চলে যাব ব্রিটিশ রাজের আমলে।
ব্রিটিশ রাজের আমলে কিভাবে গ্রহণ হচ্ছে। প্রথমে কি দেখব, দেখো অদ্ভুত, 1857 যে বিদ্রোহ হলো, এই বিদ্রোহের দায়ভার কিন্তু ভারতীয়দের চাপানো হলো। কেন? মানে বিদ্রোহের ফলে যে বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়েছে, তার দায় হচ্ছে রাষ্ট্রীয় দায় ভারতের, অতএব ভারতের উপর বিপুল ঋণের বোঝা চাপানোর চেষ্টা চলছে, মানে ভারত থেকে তার আদায় করা। 1 নম্বর বিদ্রোহ। 2 কি হচ্ছে, 2 আমরা দেখব কোম্পানি অবলুপ্তি ঘটে গেছে। কেন? তোমরা হয়তো জানো না এটা, বা পরে পড়বে যে 1857 যে বিদ্রোহ হলো, তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ক্ষমতাটা হস্তান্তরিত হয়ে ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট বা মহারানীর নামে, এবং পার্লামেন্ট তাতে ক্ষমতা চলে যায়। তাহলে এই কোম্পানি যে অবলুপ্তি ঘটছে, ফলে তার যে বিপুল ক্ষতিপূরণ, তার বোঝাও কাকে দিতে হচ্ছে? ভারতবাসীকে দিতে হচ্ছে। কিরকম অদ্ভুত না? 3 নম্বর দেখব, বিভিন্ন যে সরকারি এবং বেসরকারি পদে যারা ইংরেজ কর্মচারী ছিল, তাদের বেতন ভাতা সঞ্চয় সবকিছু কিন্তু কি হচ্ছে, ভারত থেকে ইংল্যান্ডে চালানো হয়ে যাচ্ছে। তা দেখছো, যেন তেন উপকরণে ভারতের অর্থ, ভারতের সম্পদ এদেশ থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়াই ছিল একটা যেন বড় কাজ বা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপরে কি, তোমরা আগের দিন পড়লে রেলপথ। এই রেলপথ স্থাপন করতে গিয়ে কি করা হয়েছিল, যে ব্রিটিশ মূলধন বা যে পুঁজি খাটানো হয়েছিল তার উপর সুদ দিতে হতো। ঠিক, যেহেতু গ্যারান্টি ছিল কথাটা, সেই সুদ দিতে গিয়ে ভারত থেকেও অর্থ ইংল্যান্ডে চলে যেত। তাহলে দেখছো, ভারতে ব্রিটিশ পুঁজি বিনিয়োগ করছে, সে রেল বা যাই জন্য বিভিন্ন সংস্থা যেগুলো করছে, তার লাভটা যেটা হচ্ছে সেটাও চলে যাচ্ছে ইংল্যান্ডে। আমি এগুলো সব বলছি ব্রিটিশ রাজ স্থাপিত হওয়ার পরের দিকটা। ক্লিয়ার? আবার দেখো, ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থেই নিজেদের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে হোক, সেটা মৌখিক কারণ হয়তো তোমরা বলবে, হয়তো আত্মরক্ষা ইংরেজরা বলবে, কিন্তু আসলে সম্প্রসারণ। আফগানিস্তান, মায়ানমার এখনকার দিনে, তখন ব্রহ্মদেশ, নেপাল, এই অঞ্চলে তিব্বত, এই অঞ্চলগুলোর সাথে কিন্তু এরপর একটা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, যেটা হয়তো তোমাদের জানা নেই। ইঙ্গো আফগান, ইঙ্গো ব্রহ্ম, এই একটার পর একটা যে যুদ্ধে জড়িয়ে পড়ছে, অংশগ্রহণ করছে, তার যে বিপুল ব্যয়ভার, সেই ব্যয়ভার বোঝা কিন্তু এই ভারতীয়দের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ঠিক, তাহলে এটা গেল কি, ব্রিটিশ রাজের আমলে যে সম্পদের যে বহির্নির্গমন হচ্ছিল তার একটা চরিত্র। দুটো কিন্তু একটু আলাদা। তাহলে এই দুটো চরিত্র যদি তোমরা বুঝে নাও, তাহলে সম্পদের বহির্নির্গমনটা বুঝে যাবে। এইবারে আমি কি বলবো, এর যে ফলাফলটা কি হয়েছিল, ফলাফল দেখে বলবো যে বাস্তবে ভারতের যে সম্পদটা ছিল, সেটা কিসের মতো ব্যবহার করা হচ্ছে, একটা স্পঞ্জের মতো। মানে স্পঞ্জকে এরকম চাপলেই যেরকম তার থেকে বেড়াতে থাকে, বা ক্রমাগত যেমন চাপা যায় স্পঞ্জকে, ঠিক এখানেও ভারতের সম্পদটাকে ঠিক সেভাবেই স্পঞ্জের মতো ব্যবহার করা হতো। ফলে ভারত এক দরিদ্র, নিঃস্ব, রিক্ত, গরিব দেশে পরিণত। একটা দিক গেল। জানো তোমরা, মুদ্রার একটা উল্টো দিক থাকে। উল্টো দিকে কি দেখছি, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের, যেটা তোমরা 9 পড়বে, তার একটা ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল। শিল্প বিপ্লবে বিকাশ, ব্যাংকিং ব্যবস্থার বিকাশ ঘটছে। ঠিক, ফলে কেবল ভারতের সম্পদ বাইরে চলে যাচ্ছে সেটা নয়, ভারতের পুঁজিও বাইরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ভারতের শিল্প, ব্যবসা বাণিজ্য এগুলো কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। সম্পদ নিষ্কাশনের ফলে ভারতের আধুনিক শিল্প বিকাশের পথটাও বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক, এবার একটা অদ্ভুত তথ্য তোমাদের বইতেও আছে, দেখবে যে ভারতের জাতীয় আয়ের যে 6%, আর জাতীয় সঞ্চয়ের 1/3, জাতীয় আয়ের 6% আর জাতীয় সঞ্চয়ের 1/3, এগুলো কোথায় চলে যাচ্ছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে। অন্যদিকে ইংল্যান্ডের যে জাতীয় আয়, তার 2%, যে আমরা যেটাকে জিডিপি বলি, তার 2% কোথেকে আসছে, এই সম্পদের নির্গমনে হাত ধরে আসছে। এই তত্ত্ব কথা যদি মধ্যে নাও ঢুকি, তাহলে দেখব ভারতের আয় একটা সুনির্দিষ্ট অংশ, আয় এবং সঞ্চয়ের সুনির্দিষ্ট অংশ এভাবে ইংল্যান্ডে চলে যাচ্ছে। বিনিময়ে ইংল্যান্ডেরও তার জাতীয় আয় এর দ্বারা পরিপুষ্ট হচ্ছে। ঠিক,
তাহলে এটাই একটা কার পথ প্রশস্ত করে দিচ্ছে, অবশ্যই, যেটা আমরা